Today's topic is translation and transcription. তো বেসিক্যালি জেরক্স, ঠিক আছে, একটা কোড ফলো হচ্ছে, একটা লেখা থেকে আরেকটা লেখা কপি হচ্ছে, সেইটার জেরক্স হচ্ছে এবং তারপরে সেটার ট্রান্সলেশন হচ্ছে। আচ্ছা, সঙ্গে যে জিফটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জেরক্স মেশিনটা কিভাবে কাজ করছে তার একটা স্কিমাটিক। উপরে যে লাল হলুদটা আছে ওটা হচ্ছে প্রোটিন, আর নিচে যে খাঁজ কাটা যে জিনিসটা ওটা হচ্ছে ছাঁচটা, অর্থাৎ এক্ষেত্রে মেসেঞ্জার আরএনএ। ছাঁচটা কিভাবে তৈরি হচ্ছে? ডিএনএ কে কপি করে তৈরি হচ্ছে। তাহলে কি হলো, ডিএনএ অরিজিনাল ছাঁচ, ডিএনএ এর সঙ্গে মিলিয়ে আরেকটা ছাঁচ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, ওটাকে আমরা বলছি জেরক্স বা ট্রান্সক্রিপশন। সেই ছাঁচের সঙ্গে খাপে খাপ বসিয়ে ওই ছাঁচটাকে ফলো করে একটা সম্পূর্ণ আলাদা জিনিস তৈরি হচ্ছে। তাহলে ওই ছাঁচটাকে ফলো করে যে সম্পূর্ণ আলাদা যে জিনিসটা তৈরি হচ্ছে সেই ব্যাপারটাকে বলা হয় ট্রান্সলেশন। এবং ওই ছাঁচটাকে কপি করে যে পুরো আলাদা জিনিসটা তৈরি হচ্ছে এই কাজটা করছে যে, তাকে বলে ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ। এখানে তোরা দেখতে পাচ্ছিস যে টিআরএনএ এর নিচে 3টে দাঁত আছে, যেই দাঁতগুলো মেসেঞ্জার আরএনএ এর উপরের খাপ বা দাঁতের সঙ্গে খাপে খাপে ম্যাচ করছে। ঠিক আছে, তো ওই যে 3টে দাঁতের যে সেট, এই 3টে দাঁতের সেট মানে দাঁতগুলো কি, এক একটা দাঁত হচ্ছে এক একটা বেস, এ টি সি জি, মেসেঞ্জার আরএনএ এর ক্ষেত্রে ইউ, সো এ ইউ সি জি, এগুলো তো এক একটা বেস। তো এই বেসের 3টে করে যে কম্বিনেশন, মনে করে এইউসি বা এসিজি বা জিএসসি, 3টে করে কম্বিনেশন, তো সেট অফ 3 বেসেস সেটাকে বলে কোডন। একটা কোডন থেকে একটা অ্যামিনো অ্যাসিড, মানে একটা কোডনের সঙ্গে একটা অ্যামিনো অ্যাসিড সরাসরি যুক্ত। কিভাবে যুক্ত? বাই দ্য ট্রান্সফার আরএনএ। তাহলে ট্রান্সফার আরএনএ কোডনের মাধ্যমে মেসেঞ্জার আরএনএ এর কোডটাকে রিড করে এবং সেই কোডনের করেসপন্ডিং পলিপেপটাইড চেন বা প্রোটিন তৈরি করে। তাহলে কি কি টার্ম বললাম? অরিজিনাল ছাঁচ হচ্ছে ডিএনএ, ডিএনএ থেকে ছাঁচ তৈরি হচ্ছে এমআরএনএ তে। কিভাবে তৈরি হচ্ছে? এ ইউ সি জির বিভিন্ন কম্বিনেশন, এখান থেকে 3টে করে কম্বিনেশন, সেটস অফ 3, এই কম্বিনেশনকে বলা হয় কোডন। কোডনের সঙ্গে খাপে খাপে যে বসবে সে হলো, অর্থাৎ যে কোডনকে রিড করবে সে হলো বেসিক্যালি অ্যান্টিকোডন। এই স্পেসিফিক অ্যান্টিকোডনের সঙ্গে স্পেসিফিক অ্যামিনো অ্যাসিড যুক্ত। এই অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি হচ্ছে প্রোটিন। এবং এই যে কাজটা, অর্থাৎ অ্যান্টিকোডন এবং অ্যামিনো অ্যাসিড, এই যে ব্লকটা যেখান থেকে আলটিমেটলি প্রোটিনটা তৈরি হচ্ছে, এই পুরো কাজটা সম্ভব হচ্ছে কার মাধ্যমে? ট্রান্সফার আরএনএ এর মাধ্যমে। অর্থাৎ কোড কপি হচ্ছে মেসেঞ্জার আরএনএ তে, কোডটাকে রিড করছে ট্রান্সফার আরএনএ। তো এই বেসিক এই যে স্ট্যাম্প মারার মতন যে ব্যাপারটা দেখা যাচ্ছে বা সেলুলার জেরক্স এবং ট্রান্সলেশন, এটা কিভাবে হচ্ছে সেটাই আমরা আজকের ক্লাসে পড়বো। আচ্ছা, তাহলে একটুখানি আগের থেকে শুরু করি। ডিএনএ আর আরএনএ, এই ব্যাপারটা তো অবশ্যই ডিএনএ আর আরএনএ এর বেসিক ডিফারেন্সটা তো ভালো করে বুঝতে হবে, সেটা আশা করি তোরা বুঝেছিস। এখন ডিএনএ স্ট্রাকচারে ডাবল হেলিক্স হুইচ ইজ ফিক্সড, এবং ব্যাপারটা এরকম দেখতে, এই যে পেন্টোজ সুগার থাকে যেটা ডার্ক ব্লু, তারপর হচ্ছে গিয়ে ফসফোডাইএস্টার বন্ডিং। আচ্ছা, ফসফোডাইএস্টার বন্ডিংটা ব্যাপারটা কি? এস্টার হচ্ছে কি একটা কেমিক্যাল কম্পাউন্ড যেটা যে কোনো অর্গানিক বা ইনঅর্গানিক অ্যাসিড থেকে আমরা পাচ্ছি, যেখানে অ্যাটলিস্ট একটা হাইড্রক্সিল গ্রুপ ও অ্যালকাইল গ্রুপ দিয়ে রিপ্লেস করা। মানে যেমন এখানে এখানে একটা হাইড্রক্সিল গ্রুপ ছিল, সেখানে এইচটা আর দিয়ে রিপ্লেস হয়েছে। ঠিক আছে, একটা হলে এস্টার এবং এরকম দুটো গ্রুপ থাকলে সেটা হয়ে যাবে ডাই এস্টার। তাহলে এখানে যেমন এই যে ওটা আছে সেটা একটা কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে এটা একটা এস্টার বন্ড। আবার এখানে যে ও আছে তার সঙ্গে একটা CH2 আছে, এটা আরেকটা এস্টার বন্ড। সো দিস বন্ড ইজ
ফসফোডাইএস্টার, ফসফেট কিন্তু অ্যাট দ্য সেম টাইম এস্টার লিঙ্কেজ আছে এখানে। তো এটাকে বলা হয় ব্যাকবোন। এটা হচ্ছে কাঠামো, এইটা এবং এইটা, ঠিক আছে। এটা হচ্ছে কাঠামো, কাঠামোর মধ্যে কি আছে, সুগার আছে আর ফসফোডাইএস্টার বন্ড আছে। তো এটাকে অনেক সময় সুগার ফসফেট বন্ড বলে। ঠিক আছে, সরি, সুগার ফসফেট ব্যাকবোন বলে, সরি। ওয়েল, তো সুগার ফসফেট ব্যাকবোন, তার সঙ্গে হচ্ছে বেস, বেসের সঙ্গে বেসের পেয়ার হচ্ছে বাই হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ডটা দেখে আসতে বলেছিলাম, জানি না কেউ দেখেছিস কিনা। দিয়ে এই হলো ডিএনএ এর এই দুটো হেলিক্সের মধ্যে বন্ডিং। এবার এই জিনিসটাও এরকম হেলিক্স থাকে, এইটাও হেলিক্স থাকে, তারপরে সেটা পেঁচানো থাকে, অ্যান্টি প্যারালাল হয়। এইসব ডিটেলস তো আগের ক্লাসে বললাম। আরএনএ এর ক্ষেত্রে ব্যাপারটা ওরকম ঝামেলার কিছু নয়। আরএনএ সাধারণত সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়, মানে জাস্ট একটা স্ট্র্যান্ড, তার সঙ্গে এরকম এরকম ইয়ে এ ইউ সি বা জি। আচ্ছা, অনেক সময় সিঙ্গেল স্ট্র্যান্ডেড না থেকে সেকেন্ডারি বা টার্সিয়ারি স্ট্রাকচারও দেখতে পাওয়া যায়। সেটা অনেক রকম হতে পারে। হেয়ার পিন জাস্ট একটা এরকম স্টেম লুপ, অর্থাৎ এরকম এরকম হয়ে তারপর একটা লুপ থাকবে, তারপরে আবার এরকম, ঠিক আছে, ডাবল হেলিক্যাল স্টেম রিজিয়ন, এটা সেকেন্ডারি স্ট্রাকচার। এবার এইরকম স্ট্রাকচার আরো একাধিক একসঙ্গে থাকলে সেটাকে বলতে হবে টার্সিয়ারি। যেমন এটা একটা হেয়ার পিন, আবার আরেকটা হেয়ার পিন, ঠিক আছে। লুপ কাকে বলবো আর স্টেম কাকে বলবো? যেখানে কানেকশন থাকবে বেস পেয়ারের সেটাকে বলবো স্টেম, আর যেখানে শুধুমাত্র ব্যাকবোনটার একটা মানে লেন্থ থাকবে আর কি, সেটাকে বলবো লুপ। এখানে যেমন কোনো এইগুলো নেই, বেস কিছু অ্যাটাচড নেই, ঠিক আছে। যেখানে বেস অ্যাটাচ থাকবে এবং বেস পেয়ারিং হয়ে থাকবে সেটা স্টেম, আর যেখানে বাকি ব্যাকবোনটা এমনি জাস্ট থাকবে সেটা হচ্ছে লুপ। তাই এটা এক ধরনের টার্সিয়ারি স্ট্রাকচার। এটা এক ধরনের টার্সিয়ারি স্ট্রাকচার। এইটা হচ্ছে একটা পার্ট, আর এখানে হচ্ছে পেয়ারিং আছে, ঠিক আছে। মানে এরকম ধরনের অনেক কমপ্লিকেটেড আরএনএ স্ট্রাকচারই হয়। অ্যাকচুয়ালি প্রাণী যত কমপ্লিকেটেড হবে তত তার ডিএনএ আরএনএ স্ট্রাকচার গুলো আরো কমপ্লিকেটেড হবে। বেশ, এবার আমরা চলে যাই স্টেপস, মানে ট্রান্সক্রিপশনে চলে যাই। ট্রান্সক্রিপশনে কে কে রোল প্লে করবে? ডিএনএ এবং মেসেঞ্জার আরএনএ। ডিএনএ এবং মেসেঞ্জার আরএনএ এদের দুজনকেই এরা দুজনেই হচ্ছে স্ট্রিক্টলি ইনফরমেশনাল মলিকিউল। ঠিক আছে, তো কিরকম ভাবে হচ্ছে ব্যাপারটা? প্রথমত ওভারঅল প্রসিডিওরটা কিরকম? ওভারঅল প্রসিডিওর হচ্ছে এটা হচ্ছে একটা ডিএনএ স্ট্র্যান্ড, যেখানে মানে জিনিসটাকে খোলা হয়েছে, ঠিক আছে। মানে ডিএনএ যে ডাবল যে স্ট্র্যান্ড, ডাবল হেলিক্স, সেই প্যাচটা খুলে একটা সিঙ্গেল স্ট্র্যান্ড করা হয়েছে। এটা হচ্ছে ব্যাকবোন, তার সঙ্গে এটিসিজি বিভিন্ন পোর্শনে কানেক্টেড আছে। আচ্ছা, এইটা 5' এন্ড, আর এটা হচ্ছে 3'। নিউক্লিক অ্যাসিড গুলো তো ডিরেকশনাল হয়। আচ্ছা, এইবার আরএনএ স্ট্র্যান্ড গ্রোথ যেটা হবে সেটা কিন্তু যার সঙ্গে ম্যাচ করে হচ্ছে তার ঠিক উল্টো দিকে হবে ব্যাপারটা।
মানে এখানে যদি এখানে 5 আর এখানে 3 থাকে, তাহলে যে আরএনএ স্ট্র্যান্ডটা হবে তার এদিকে 5 আর এদিকে 3 হবে, এদিকে 5 আর এদিকে 3, সবসময় উল্টো হবে। ওইটা বোঝানোর জন্য তিনটা দেওয়া আছে। হ্যাঁ, এই তিনটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে ডিরেকশন অফ গ্রোথ। এখানে দেখ 5 থেকে 3-এর দিকে তীর দেওয়া আছে, এবং আরএনএ তেও 5 থেকে 3-এর দিকে তীর দেওয়া আছে, একটা আরেকটার উল্টো। কেন উল্টো সেটা আরেকটু ভালোভাবে বোঝা যাবে যদি ডান দিকের এইটার দিকে তাকাই। এই তিনটে জিনিসকে ভালো করে দেখ। এই পুরো জিনিসটা হচ্ছে ডিএনএ, ঠিক আছে? এই যে সিজি, এটি, সিজি, 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 এটি, 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 ঠিক আছে? এটা হচ্ছে ডিএনএ এর দুটো স্ট্র্যান্ড। এর মধ্যে এবার ডিএনএ এর দুটো স্ট্র্যান্ড কি হয়, একে অন্যের অ্যান্টি প্যারালাল হয়। তাহলে এখানে 3, এখানে 5, আবার এখানে 5, এখানে 3। আচ্ছা, মেসেঞ্জার আরএনএ কার থেকে টুকছে জিনিসটাকে? মেসেঞ্জার আরএনএ যার থেকে টুকছে তাকে বলে টেমপ্লেট। টেমপ্লেট মানেই তাই, যে ছাঁচ হিসাবে যেটা ব্যবহৃত হয় সেটাকেই টেমপ্লেট বলে। তো মেসেঞ্জার আরএনএ দুটো স্ট্র্যান্ডের মধ্যে যেই স্ট্র্যান্ড থেকে টুকবে সেটাকে বলে টেমপ্লেট, যার থেকে টুকবে না সেটাকে বলে নন টেমপ্লেট। হলো? আচ্ছা, এবার তাহলে টেমপ্লেট হচ্ছে এটা, টেমপ্লেটের এদিকে 3, এদিকে 5। আরএনএ, মেসেঞ্জার আরএনএ এর প্রাইমারি যে স্টেজটা সেটা কিভাবে তৈরি হবে? এখানে জি থাকলে এখানে জি থাকলে এখানে সি তৈরি হবে, ঠিক আছে? মানে সি অ্যাটাচড হবে, এটা তো তৈরি হচ্ছে। যেহেতু এখানে জি আছে তাই এখানে সাইটোসিন অ্যাটাচ হলো। তারপরে এখানে কি দেখতে পেলো, এ আছে, তার জন্য এখানে ইউরাসিল অ্যাটাচ হলো। তারপরে এখানে দেখলো সি আছে, তার জন্য এখানে গুয়ানিন অ্যাটাচ হলো। যা থাকবে সেটাকে ফলো করে করে অ্যাটাচমেন্টটা হবে। এবং এখানে 3' থাকলে এখানে 5' থাকবে, এবং এখানে 5 থাকলে এখানে 3 হবে। তাহলে আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হলো, যখন টেমপ্লেট স্ট্র্যান্ডটা ডিএনএ এর মধ্যে ছিল তখন ও এটার সঙ্গে যুক্ত ছিল, এখন একে ফলো করে এইটা তৈরি হলো। তো সবসময়ই তাহলে এটা ফলো করেই যেহেতু এটা তৈরি হয়েছে, তাহলে এই যে কোডিংটা এটা নিশ্চয়ই কমপ্লিমেন্টারি কোডিং অফ টেমপ্লেট স্ট্যান্ড। ঠিক কি না? কারণ যা থাকবে তার কমপ্লিমেন্টারিটাই হবে এখানে। তাহলে এই কোডটা এটার কমপ্লিমেন্টারি কোডিং। তার মানে ইন শর্ট, মেসেঞ্জার আরএনএ কিন্তু অ্যাকচুয়ালি কাকে কপি করে? ইট কপিজ দ্য নন টেমপ্লেট স্ট্র্যান্ড। ইন রিয়েলিটি এটাই হচ্ছে। কেননা কারণ কি? কারণ ডিএনএ তে ও তো নিজের কমপ্লিমেন্টারির সঙ্গেই যুক্ত ছিল, পরে আলাদা হলো হয়ে তাকে কপি করে করে আরেকটা কমপ্লিমেন্টারি তৈরি হলো। তাহলে নন টেমপ্লেট স্ট্র্যান্ড আর মেসেঞ্জার আরএনএটা একই হওয়া উচিত, এবং তাই আছে। এখানে 5 আছে, এখানে 5 আছে, সি আছে, সি, টি আছে, টি যেহেতু আরএনএ তে থাকে না তাই টি এর বদলে ইউ হয়েছে, জাস্ট ওটাই। মানে ডিএনএ এর সঙ্গে আরএনএ যে স্ট্রাকচারাল ডিফারেন্স যা, এখানেও জাস্ট সেটাই হবে, আদারওয়াইজ আর বাকি কিন্তু একই হবে। তাহলে বেসিক্যালি ও মানে মেসেঞ্জার আরএনএ যেটা, ও ফলো করছে টেমপ্লেটকে কিন্তু কপি করছে নন টেমপ্লেটকে। মানে টেমপ্লেটকে ফলো করে করে ও নন টেমপ্লেট স্ট্র্যান্ডটাকে বা নন টেমপ্লেটের কোডটাকে ফলো করছে। কারণ এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে দ্য ইম্পর্টেন্ট থিং ইজ দ্য কোড। মানে সি এর পরে টি আছে কিনা, তারপরে জি আছে না অন্য কিছু আছে, এই কোডটা ইম্পর্টেন্ট। তো অ্যাকচুয়ালি দিস কোড is being copied in our primary RNA transcript. ঠিক আছে? আচ্ছা, এইবার
স্টেপ বাই স্টেপ মানে কেমিক্যালি বা স্টেপ বাই স্টেপ ব্যাপারটা মোটামুটি কিরম ভাবে হচ্ছে, এটা হচ্ছে উইথ দ্য হেল্প অফ সার্টেন মলিকিউল যার নাম আরএনটিপি বা রাইবোনিউক্লিওসাইড ট্রাইফসফেট। প্রচুর বেশি কেমিস্ট্রি হয়ে যাচ্ছে এর মধ্যে, অ্যাকচুয়ালি প্রসেসগুলো তো কেমিক্যাল, বায়োকেমিক্যাল প্রসেস, কেমিক্যালস উইথ আ স্পেশালিটি, এটাই। যাই হোক, তো আসল জিনিসটা বস্তুটা হচ্ছে রাইবোনিউক্লিওসাইড ট্রাইফসফেট। এই রাইবোনিউক্লিওসাইড ট্রাইফসফেট বা আরএনটিপি, এটা কিরকম টাইপের ব্যাপার, একটু বড় করি। আচ্ছা, আচ্ছা এই তিনটে জিনিসকে একটু ফোকাস কর। কিভাবে দেখাবো, এই ঠিক আছে, একটা যেটা জাস্ট হয়েছে, আরেকটা যেটা হতে চলেছে, আরেকটা যেটা হয়নি। আচ্ছা, আরএনটিপি স্ট্রাকচারটা কি, আরএনটিপিতে কি থাকে? আরএনটিপিতে থাকবে একটা 1 2 3 4 5 চারটে কার্বন, দাঁড়া একটা কার্বন কম লাগছে, 1 মিনিট। দাঁড়া 1 মিনিট। অক্সিজেন সঙ্গে এটা অ্যাটাচড হবে। আচ্ছা ঠিক আছে, এখানে আমার একটা জিনিস একটুখানি ইয়ে লাগছে, ঠিক আছে এই পার্টটা আমি একটুখানি একটু পরে বলে দেবো। যাই হোক, আরএনটিপিতে মূল মেন যে ব্যাপারটা থাকবে সেটা হলো আরএন এর যেটা বেসিক স্ট্রাকচার থাকে, আরএনএতে কি থাকে, একটা সুগার ফসফেট ব্যাকবোন থাকবে, যেটা হচ্ছে এই জিনিসটা, মানে এই যে পেন্টোজ এবং তার সঙ্গে এই ফসফেট আর তার সঙ্গে একটা বেস, এটাই তো আরএনএ স্ট্রাকচার। তো আরএনটিপিতে যেটা থাকে সেটা হচ্ছে একটা বেস, তার সঙ্গে একটা সুগার, তার সঙ্গে এইরকম একটা আলফা বিটা গামা 3 ফসফেটের একটা চেন। হ্যাঁ, এই পুরো জিনিসটা হচ্ছে আরএনটিপি। এবার পলিমারাইজেশনটা কিভাবে হয়, 3 কার্বন মানে 5 ড্যাশ থেকে তো ব্যাপারটা স্টার্ট হয়েছে, মানে উপরের এন্ডটা তো 5 ড্যাশ থেকে 3 ড্যাশের দিকে গ্রোথটা হচ্ছে। 3 ড্যাশের দিকে গ্রোথটা এই কারণেই হচ্ছে কেননা 3 ড্যাশ কার্বনের সঙ্গে যে হাইড্রক্সিল গ্রুপটা থাকে সেখানেই পরবর্তী আরএনটিপিটা অ্যাড হয়। ঠিক আছে, বোঝা গেল? যে কোনো আরএনএ গ্রোথটা সবসময় 5 থেকে 3 এর দিকেই হবে। সেই জন্য টেমপ্লেট স্ট্র্যান্ডটা সবসময় 3 থেকে 5 এর দিকেই হতে হবে। কেন আরএনএ এর গ্রোথটা 5 থেকে 3 এর দিকে হয়? কেননা মানে একটা আরএনটিপির সঙ্গে পরের আরএনটিপির যে পলিমারাইজেশন সেটা সবসময় 3 ড্যাশ কার্বনের সঙ্গে যে হাইড্রক্সিল গ্রুপ থাকে তার এইচটাকে রিপ্লেস করে আরএনটিপি মলিকিউলের যে 3 ফসফেট যে চেন থাকে তার আলফা ফসফরাসের সঙ্গে তার কানেকশনটা হয়, বাকিটা ডিটাচ হয়ে যায়।
ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে আরএনটিপি স্ট্রাকচারটা হচ্ছে আরএনএর যেটা বেসিক স্ট্রাকচার, অর্থাৎ সুগার ফসফেট ব্যাকবোন, তার সঙ্গে একটা বেস থাকবে, আর অন্য এন্ডে একটা লম্বা ফসফেট চেন থাকবে। কানেকশনের সময় তার উপরের যে 3' কার্বন, তার যে হাইড্রক্সিল, তার এইচকেও রিপ্লেস করে সুগার ফসফেট বন্ড তৈরি হয়। তাহলে এটার সঙ্গে অ্যাটাচড হয়ে আবার এটা কাট হয়ে যাবে, দিয়ে একটা ফসফেট বন্ড তৈরি হবে। এবং তাহলে এটা এখন হলো 3' কার্বন। তাহলে এর নিচেরটাতে যখন আবার ইউ একটা অ্যাটাচ হবে আর কি, তখন আবার এটার সঙ্গে আবার নিচেরটার কানেকশন হবে। এইটা দিয়ে উপরেরটা কানেকশন হয়ে গেল, আর এটার সঙ্গে নিচেরটা আবার আরো একটা আরএনটিপি আসবে, কানেকশন হবে। আর একটা যেটা বলতাম সেটা হলো যে যেহেতু মানে বেস 4 রকমের হয় ফর আরএনএ, সিন্স 4 bases are there in RNA, সুতরাং there are 4 types of RNTP. যার সঙ্গে A আছে সেটা ARNTP, URNTP, GRNTP বা CRNTP। তা কখন কোথায় কে অ্যাটাচ হবে সেটা কিসের দ্বারা ডিসাইডেড হবে? এটার দ্বারা। যদি এখানে T থাকে তাহলে ARNTP লাগবে, যদি A থাকে তাহলে URNTP লাগবে। তাহলে ডিপেন্ডিং অন দ্য বেস দেয়ার আর 4 টাইপস অফ রাইবোনিউক্লিওসাইড ট্রাইফসফেট। ট্রাইফসফেট কেন বলছো ওটা তো বুঝলি, এই জিনিসটার জন্য। আর এই বাকি পোর্শনটা হচ্ছে রাইবোনিউক্লিওসাইড। রাইবোনিউক্লিয়িক অ্যাসিডের সাইটটা তো সেই জন্যই হয়তো বলে এটা। যাকে এটা সিরিয়াসলি বলিনি, এমনি বললাম। ওকে, নাও হোয়াট আর দ্য স্টেপস অফ, মানে এটা তো পুরো প্রসেসটা, এটা হচ্ছে ওভারঅল প্রসেস অফ আরএনএ গ্রোথ। এবার এক্সাক্ট স্টেপ, আচ্ছা এক্সাক্ট স্টেপ বলার আগে প্রোমোটার, মানে কিছু কিছু টার্ম এগুলো, যেমন প্রোমোটার রিজিয়ন বলতে কি বুঝি? প্রোমোটার রিজিয়ন বলতে বুঝি যেই রিজিয়ন থেকে ট্রান্সক্রিপশনটা শুরু হচ্ছে, অর্থাৎ প্রোমোটারের পোর্শনটা কিন্তু কপি হয় না। হ্যাঁ, প্রোমোটার রিজিয়ন থেকে ট্রান্সক্রিপশনটা শুরু হয়। প্রোমোটার রিজিয়নে অ্যাকচুয়ালি এই যে আরএনএ পলিমারেজ, মানে যে অ্যাকচুয়ালি হেল্পটা করে পুরো মেসেঞ্জার আরএনএ প্রোডাকশনে, যে হেল্পটা করে, সেই আরএনএ পলিমারেজ অ্যাকচুয়ালি প্রোমোটার রিজিয়নে অ্যাটাচড হয়। দ্য প্রোমোটার হেল্পস টু অ্যাটাচ দ্য আরএনএ পলিমারেজ। আচ্ছা, তো প্রোমোটার থেকে ট্রান্সক্রিপশনটা শুরু হয়, এবং ট্রান্সক্রিপশন যেই ডিরেকশনে, মানে প্রোমোটারের উল্টো দিকে আর কি ট্রান্সক্রিপশনটা শুরু হয়, সেখানকার যে কোডিং সিকোয়েন্স সেটাই অ্যাকচুয়ালি কপি হয়। তো কিভাবে শুরু হয়? ট্রান্সক্রিপশনের 3টে স্টেজ। ফার্স্ট স্টেজ ইজ ইনিশিয়েশন, যখন শুরু হচ্ছে। এরপরে স্টেপ হচ্ছে ইলংগেশন, যখন ধীরে ধীরে পুরো মেসেঞ্জার আরএনএ স্ট্র্যান্ডটা তৈরি হচ্ছে। আর লাস্ট স্টেপ হচ্ছে টার্মিনেশন, এখানে স্টপ হচ্ছে। ওকে, আচ্ছা ইনিশিয়েশনের স্টেপগুলো কি কি? একটা রিজিয়ন থাকবে যেটা হচ্ছে প্রোমোটার, যে কোনো একটা পোর্শন অফ দ্য ডিএনএ। পরিষ্কার দেখতে পাচ্ছিস, প্রোমোটার রিজিয়ন হচ্ছে সেই রিজিয়নটা যেই রিজিয়নে আরএনএ পলিমারেজ নামক একটা পলিমারেজ, জেনারেলি এনজাইমগুলোর এই ধরনের নাম হয়, মানে যেই এনজাইম যেই কাজে হেল্প করে তার নামটা সেই রকম ভাবেই হয়। যেমন কোনো এনজাইমের নাম হতে পারে সিনথেটেজ, এর মানে কি? ও এমন একটা এনজাইম যে সিনথেসিসে হেল্প করে। সেই রকম আরএনএ পলিমারেজ, ও এমন একটা এনজাইম যে মেসেঞ্জার আরএনএ পলিমার ক্রিয়েট করতে হেল্প করে। তোরা কেউ অ্যাস্টেরিক্স পড়িস? অ্যাস্টেরিক্স ওবেলিক্সের কমিক্স, মানে পড়িস মানে ছোটবেলায় পড়েছিলি বা এখনো পড়িস, এরকম কেউ আছে?
দেওয়াশিস। হ্যাঁ বললি? শুনতে পেলাম না। পড়িস বললি? না ম্যাডাম পড়ি। ও পড়িস না, ওহো, এত কম পড়লে কি করে হবে। যাই হোক, অ্যাস্টেরিক্স ওবেলিক্স হচ্ছে একটা প্রচন্ড দারুণ একটা কমেডি, মানে কমিক্স বাচ্চাদের, মানে এটা আমরা যখন ছোট ছিলাম তখনই ছিল। তো ওখানেও বিভিন্ন ক্যারেক্টারের নাম ওইরকম হতো, মানে একটা লোক ছিল যে বিভিন্ন জিনিসপত্র মিক্স করে শরবত বানাতো, তার নাম ছিল এটা সেটা মিক্স। আর একটা লোক ছিল যে সবকিছু গন্ডগোল করে ফেলতো, তার নাম ছিল গন্ডগোল এক্স। আর একটা লোক ছিল যে সবই ভুলে যেত, তার নাম ছিল ভুলি ভেক্স। হ্যাঁ, তো এরকমই যে এনজাইম গুলোর নামও এরকম অ্যাক্টিভিটি অনুযায়ী দেওয়া হয়। যে সিনথেসিস করে সে সিনথেটেজ, যে প্রোটিনের প্রসেসিং এ হেল্প করে সে প্রোটিয়েজ, যে পলিমার তৈরি করে সে পলিমারেজ, লাইক দ্যাট। আচ্ছা, তো এই আরএনএ পলিমারেজ হচ্ছে একটা অর্গানিক, বড়সড় অর্গানিক কমপ্লেক্স। আরএনএ পলিমারেজ অনেক কাজ করে, ওটাই আসল মেশিন। আমরা অর্গানিক মেশিন বলতে যা বুঝি, আরএনএ পলিমারেজকে একটা ওরকম মেশিন বলা যায়। ও কি করে, প্রথমত ডিএনএর সঙ্গে নিজেকে বাইন্ড করে প্রোমোটার রিজিয়নে। এই জিনিসটাকে, মানে এই যে ব্যাপারটা তৈরি হলো আরএনএ পলিমারেজ প্লাস ডিএনএ, এই যে ব্যাপারটা হলো, এটাকে বলা হয় ক্লোজড কমপ্লেক্স। ক্লোজড কমপ্লেক্স কেন? কারণ ডিএনএটা এখন ক্লোজ অবস্থায় আছে। যতক্ষণ ডিএনএ ডাবল হেলিক্স ফর্মে আছে ততক্ষণ ডিএনএ ক্লোজড, এবং ততক্ষণ কিন্তু ডিএনএ এক্সট্রিমলি প্রোটেক্টেড। ওকে কপি করাও যাবে না, মানে কিছুই করা যাবে না, রেপ্লিকেশনও করা যায় না এবং ট্রান্সক্রিপশনও করা যায় না। এরপর নেক্সট পলিমারেজের কি কাজ? স্ট্র্যান্ডগুলোকে, প্যাচটাকে খোলা। এটাই আগের ক্লাসে বলছিলাম যে যদি ডিএনএ এরকম সোজাসুজি না থাকে, হয়তো সার্কুলার থাকলে অবশ্য অতটাও সমস্যা নেই, কিন্তু সুপার কয়েল অবস্থায় থাকতে পারে। সুপার কয়েল অবস্থায় থাকলে কিন্তু সব প্যাচ ট্যাচ খোলাখুলি ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে খুব অসুবিধা হয়। তো ওটাকেই সলভ করার জন্য আবার ওই ওই কি বলে রিল্যাক্সড সার্কেল করে, নিকিং দ্য ডিএনএ এইসব হয়। তো পলিমারে যখন কি করে প্যাচটাকে খুলবে, বা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে হচ্ছে মেল্ট করবে, রাইট? আচ্ছা, এবার কি পুরো প্যাচটা খুলে দেবে? না, অকারণ অত কাজ করার দরকার নেই। আরেকটা পয়েন্ট হচ্ছে যে প্রোমোটার রিজিয়ন হচ্ছে যেই পয়েন্ট থেকে ট্রান্সক্রিপশনটা শুরু করতে হবে, ঠিক সেই পয়েন্টের আগের পোর্শনটাই প্রোমোটার রিজিয়ন। যেমন এখানে গ্রিন যে ডট আছে, এই গ্রিন ডটটা হচ্ছে এখান থেকে ট্রান্সক্রিপশনটা শুরু করতে হবে। তাই গ্রিন ডটের বাঁদিকে প্রোমোটার, আর কপি কাকে করতে হবে? এটা স্টার্ট সাইট অফ টেমপ্লেট, আর এটা হচ্ছে স্টপ সাইট। তাহলে এখানে স্টার্ট হবে, এখানে শেষ হবে। প্রোমোটার থাকবে কোথায়? বাঁদিকে। প্রোমোটার কিন্তু কখনো কপি হয় না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, স্টার্ট থেকে স্টপ সাইট, এখান থেকে এতটা পর্যন্ত কপি হবে। তাই আরএনএ পলিমারেজটা কি করবে? প্রথমে প্রোমোটারে যুক্ত হলো, তারপরে ও মেল্ট করবে। কতটুকুকে মেল্ট করবে? জাস্ট খুব অল্প একটা রিজিয়নকে মেল্ট করবে। স্টার্ট সাইটের ওখানটাতে একটুখানি প্যাচ খুলবে। এই যে প্যাচটা খোলা হলো, তাহলে এখন এটা হয়ে গেল ওপেন কমপ্লেক্স, ঠিক আছে? এবং যেই প্যাচটা খুললাম, মানে খুলে একটুখানি ঝুলে গেল জিনিসটা, সেটাকে বলা হয় ট্রান্সক্রিপশন বাবল। তাহলে কপি যখন হবে তখন ট্রান্সক্রিপশন বাবলটাই কপি হবে, ঠিক আছে? যেটা পুরো খুলে একটা সিঙ্গেল হয়ে গেছে, এটাই আমাদের টেমপ্লেট স্ট্র্যান্ড। আর এটা কিন্তু নন টেমপ্লেট, উপরেরটা এটাই টেমপ্লেট স্ট্র্যান্ড, অর্থাৎ এটাই হচ্ছে এইটা, এটা এটা হচ্ছে এইটা যেটা ঝুলে গেছে, ইট ইজ কল্ড ট্রান্সক্রিপশন বাবল। আচ্ছা, থার্ড কাজ কি? প্যাচটা তো খুললো, থার্ড কাজ হচ্ছে এই যে আরএনটিপি, রাইবোনিউক্লিওসাইড ট্রাইফসফেট, যেটা সে প্রথম যে আরএনটিপি আছে, কারণ আরএনটিপি একবার যদি অ্যাটাচ হওয়া শুরু হয় তখন তো পরপর অ্যাটাচ হতে থাকে, কিন্তু প্রথম আরএনটিপি কে যে অ্যাটাচ করার যে কাজটা, এই কাজটাও কিন্তু করে
RNA polymerase. So it catalyzes phosphodiester linkage of two initial RNTP. পরের গুলো আগের গুলোকে ফলো করেই হয়, কিন্তু প্রথম RNTP সেটাকে অ্যাটাচ করার কাজটা কিন্তু দায়িত্বটা RNA পলিমারেজের। তাহলে কিরকম ভাবে এগোবে ব্যাপারটা? সরি, এগোনোটা পরে। কিভাবে শুরু হবে? প্রোমোটারে অ্যাটাচ হবে, মেল্ট করে বাবল ক্রিয়েট করবে, RNTP কে অ্যাড করবে, হয়ে গেল ইনিশিয়েশন, স্টার্টিং অফ দ্য প্রসেস। এবার ইলংগেশন। পলিমারেজটা একা একাই ডিএনএ কে বেয়ে স্টার্ট সাইট থেকে স্টপ সাইটের দিকে যায়। তাহলে এখানে বাবল ক্রিয়েট হলো, RNTP অ্যাড হলো, কপি হলো। যেই কপি হওয়ার কাজ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আবার কিন্তু পেঁচিয়ে এটা আগের জায়গায় চলে আসে। এই কাজটাও করে RNA পলিমারেজ। ঠিক আছে, পেঁচিয়ে আবার আগের জায়গায় চলে এলো। এবার এখানকার কাজটা হয়ে গেছে, RNA পলিমারেজ এগিয়ে গেল, আবার মেল্ট করলো, আবার একই প্রসেস রিপিট করলো। তাহলে দিস প্রসেস ইজ কল্ড ইলংগেশন এবং RNA পলিমারেজ মুভস। তাহলে দিস ইজ ওয়ান এক্সাম্পল অফ মোশন। কি বলা যায় এটাকে ইন্ট্রাসেলুলার বলা যেতে পারে, যে একটা কোষের মধ্যেই একটা জিনিস মুভ করছে, এরকম করে চলতে থাকে, মেল্ট করতে থাকে, RNTP অ্যাড করতে থাকে। ঠিক আছে, আর এই রিজিয়নটাকে বলা হয় ডিএনএ RNA হাইব্রিড রিজিয়ন। One ribonucleoside at a time is added by the polymerase to the 3' end of the growing RNA chain. রাইবোনিউক্লিওটাইড RNTP ওগুলো অটোমেটিক্যালি অ্যাড হয়, কিন্তু ব্যাপারটাকে ক্যাটালাইজ করে RNA পলিমারেজ। RNA পলিমারেজ here acts as a catalyst. During strand elongation, the enzyme maintains a melted region of approximately, যেটা বলছিলাম প্রথমেই তো শুরুটাকে মেল্ট করে দেবে না, পুরো গোটা ব্যাপারটাকে পার্ট বাই পার্ট হয়। কতটা হয়? approximately 14 to 20 base pairs in the transcription bubble. ট্রান্সক্রিপশন বাবলের লেন্থ অন অ্যান অ্যাভারেজ কিরকম হয়? সেটা 14 থেকে 20টা বেস পেয়ার অ্যাট এ টাইম। ওর থেকে বেশি ও প্যাচ খোলে না। আচ্ছা, তারপর কি? অ্যাপ্রক্সিমেটলি 8 নিউক্লিওটাইডস at the 3 end of the growing RNA strand remain base paired to the template DNA strand in the transcription bubble. At a time মানে ট্রান্সক্রিপশন বাবলের মধ্যেই, মানে 14 থেকে 20টা বেস পেয়ার, অতটা লম্বা রিজিয়ন প্যাচ খুলে বাবল করে দেওয়া হয়, এবং 8টা নিউক্লিওটাইড 3' এন্ডে ওই ডিএনএ স্ট্র্যান্ডের সঙ্গে অ্যাটাচড অবস্থায় থাকে। তারপরে আবার পেছনের দিকের প্যাচটা লাগিয়ে দেওয়া হয়, সামনের দিকে প্যাচটা খোলা হয়, আবার আটটা করে পেয়ারিং হতে হতে ব্যাপারটা এগোয়। এটা হচ্ছে মানে কতটা রিজিয়ন ধরে কাজটা হয় সেটার একটা আইডিয়া। ওকে, এইবার হচ্ছে যে এই কমপ্লেক্সটা, মানে এই যে RNA পলিমারেজ, তার সঙ্গে ডিএনএ RNA সবাই অ্যাটাচড হয়ে যে একটা গোটা একটা জিনিস, এই জিনিসটাকে বলা হয় ইলংগেশন কমপ্লেক্স। এই ইলংগেশন কমপ্লেক্সের মলিকিউলার স্ট্রাকচারটা, আসলে কমপ্লেক্স মানে তো এখানে মূল জিনিসটা হচ্ছে RNA পলিমারেজ। ঠিক আছে, তো RNA পলিমারেজের স্ট্রাকচারটাই আসল, তারপর তার সঙ্গে ডিএনএ RNA সবাই অ্যাটাচড অবস্থায় থাকে। তো এই পুরো গোটা জিনিসটাকে বলে ইলংগেশন কমপ্লেক্স। এটা কিন্তু খুবই স্টেবল। কিরকম স্টেবল? ফর এক্সাম্পল, RNA polymerase transcribes the longest known mammalian gene, স্তন্যপায়ী প্রাণীর জিন। লংগেস্ট জিন কত বড় জিন না? 2 মিলিয়ন বেস পেয়ার, 1 মিলিয়ন 10 লাখ। তাই ভাবতে পারছিস 20 লাখ বেস পেয়ার নিয়ে যে জিন জিনিসটা অ্যাকচুয়ালি কি? জিন হচ্ছে ডিএনএরই একটা পার্ট। ডিএনএ তো প্রচুর লম্বা একটা জিনিস, জিন তার একটা পার্ট, কিন্তু কোন পার্টটুকুকে আমি জিন বলবো? কোয়ালিটেটিভলি স্পিকিং, যেই পার্ট
আমাদের বলতে লিভিং অর্গানিজমের একটা কোনো পার্টিকুলার প্রপার্টিকে ডিফাইন করে, সেই পার্টটাকেই একটা জিন বলা হয়। তো দীর্ঘতম জিন সেটা কত দীর্ঘ না 20 লাখ বেস পেয়ার, এতটা লম্বা। হুম এবার আরএনএ পলিমারেজ যখন ওই এতটা লম্বা একটা জিনকে ট্রান্সক্রাইব করে, পুরোটা একবারে করে, মানে বলতে চাইছি যে ইলংগেশন কমপ্লেক্সটা, মানে প্রথমে তো বাইন্ডিংটা হলো, শুরু হয়ে গেল প্রসেসটা, তারপরেই তো তৈরি হয়ে গেল যেটা, সেটাকে বলে ইলংগেশন কমপ্লেক্স। তো ওই যে 20 লাখ বেস পেয়ারকে যে কপি করে, ওটা কিন্তু পুরোটাই একবারে হয়, মানে এমন নয় যে মানে 14টা 20টা করে বাবল তৈরি করছে, এগোচ্ছে এই প্রসেসের মধ্যে, মাঝখানে হঠাৎ করে কমপ্লেক্সটা ভেঙে গেল, তারপর আবার শুরু থেকে শুরু করতে হলো, এরকম কিন্তু নয়। মানে এই জেরক্স মেশিনটা কিন্তু খুবই স্টেডি, মানে কম্পেয়ার টু, মানে বলতে চাইছি ম্যানুয়াল জেরক্স মেশিন, কেউ একটানা কাজ করতে থাকলে জেরক্স মেশিনটা গরম হয়ে যেতে পারে, পেপার জ্যাম হয়ে যেতে পারে, পেপার তো জ্যাম হয়ই। এই জ্যামিং ট্যামিং এসব কিন্তু হিউম্যান জেরক্স মেশিনে হয় না, মানে ওরকম জ্যামিং হলে খুব বিপদ হতো, কিন্তু এটা হয় না। ইলংগেশন কমপ্লেক্সটা ইজ ভেরি স্টেবল, একবারে এত লাখ লাখ বেস পেয়ারকেও কপি করতে পারে। আচ্ছা, আরএনএ পলিমারেজের স্ট্রাকচারটা কিরকম? বেশ জটিল স্ট্রাকচার, এবং অনেকগুলো কম্পোনেন্ট আছে সেটার। মোট 5টা কম্পোনেন্ট আছে, এদের নামটা কি আলফা, আলফা ড্যাশ, এগুলো অ্যাকচুয়ালি একই ধরনের, বিটা, বিটা ড্যাশ একই ধরনের, আর হচ্ছে ওমেগা সাব ইউনিট। ঠিক আছে, ওমেগা সাব ইউনিটের পরিমাণটা অনেকটা ছোট। মেন সাব ইউনিট হচ্ছে বিটা ড্যাশ, সব থেকে বড় অংশ জুড়ে ওটাই আছে। তো কিভাবে ডিএনএ ঢুকবে, কোনখানটায় মেল্ট হবে, কোথা দিয়ে আরএনএ বেরোবে, এগুলো পুরোটাই আরএনএ পলিমারেজের ইন্টারনাল স্ট্রাকচারটাই ওটা ঠিক করে। এটারও আরো অনেক ডিটেল স্টাডি আছে, কিন্তু অত ডিটেলে এক্ষুনি যাচ্ছি না। তো ডিএনএ মোটামুটি বিটা সাব ইউনিট দিয়েই ঢোকে, এই যেখান দিয়ে ঢুকলো, তারপর দেখতে পাচ্ছিস যে এখানটাতে মেল্টিংটা হয়েছে, মেল্টিংটা হওয়ার পর এখান থেকে সিনথেসিসটা শুরু হয়েছে, শুরু হয়ে বিটা সাব ইউনিটের একটা টানেল আছে, ওই টানেল দিয়ে আরএনএটা বেরিয়ে যাচ্ছে। কপিটা হয়ে যাওয়ার পরে এই যে স্ট্র্যান্ডটা খুলে গেছিল, এটার সঙ্গে ও আবার এখানটাতে অ্যাটাচ হয়ে একই অবস্থায় বেরিয়ে যাচ্ছে। তো বেসিক্যালি জেরক্স মেশিনের ইন্টারনাল সার্কিট বলতে গেলে এটাকেই, এটা হচ্ছে সেই ইন্টারনাল সার্কিট। Now RNA synthesis occurs at a rate about 1000 to 2000 nucleotides per minute. Just imagine, 1 মিনিটে 1000 থেকে 2000 কপি হয়, স্পিডটা ভাব। তার টেম্পারেচার ডিপেন্ডেন্ট, এটা 37 ডিগ্রি সেলসিয়াসে এইটা হয়। এখন এই যে বলছি যে এতক্ষণ ধরে যে মানে এই পুরো জিনটাকে যে একবারে কপি করতে পারে, তাহলে সেটা করতে গেলে ইলংগেশন কমপ্লেক্সকে অ্যাটলিস্ট 24 ঘন্টা একই রকম থাকতে হবে। তো সেটা কিন্তু থাকে, মানে ইলংগেশন কমপ্লেক্স খুবই স্টেবল, কাজ শেষ করে তবেই ও দম নেয়। আচ্ছা, তো এই করতে করতে আবার স্টপ সাইটে পৌঁছে গেল, মানে এতটাই কপি করতে চেয়েছিলাম, স্টার্ট সাইট থেকে স্টপ সাইট, কাজ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এইবার আরএনএ পলিমারেজ এর থেকে আলাদা হয়ে গেল। তাহলে আরএনএ পলিমারেজ একটা এনজাইম, কিন্তু একটা প্রচন্ড এফিশিয়েন্ট এনজাইম। যখন ও ফ্রি হয়ে গেল, তারপরে ও কিন্তু নষ্ট হয় না, তখন ও আবার অন্য আরেকটা কোনো জিনে যায় এবং আবার সেখান থেকে জেরক্স করতে শুরু করে। এই হচ্ছে বেসিক মেকানিজম অফ ট্রান্সক্রিপশন। আচ্ছা, এবার আমরা একটু জিনের প্রশ্নে আসি, যে ডিএনএ ম্যাডাম কোশ্চেন টোশ্চেন কিরকম আসবে? কোশ্চেন খুব ব্রড কোশ্চেন আশা করছি আসবে না, সেটা আগের বারে এসেছিল, কারণ আগের বারে পড়ানোর বেশি সময় পাওয়া যায়নি, হঠাৎ করে
এইসব অনলাইন হয়ে বেশ ব্যাপারগুলো বুঝতে বুঝতেই সময় লেগে গেছিল। তো আগের বারে একটু ব্রড টাইপের এসেছিল, কিন্তু এবারে ছোট ছোটই আসতে পারে। ট্রান্সক্রিপশনের প্রসেস গুলো তোকে লিখতে বলতে পারে, আরএনএ পলিমারেজের স্ট্রাকচার লিখতে বলতে পারে। এগুলো তো তোদের অসুবিধা হবে না, অসুবিধা বেশি হবে যদি তোদের ওই সমস্ত এই বড় বড় কেমিক্যাল গুলো দেখাতে হয়, তখন হয়তো তোদের একটু সমস্যা হতে পারে। আদারওয়াইজ তো এগুলো তো খুব একটা প্রবলেম নেই। এই কেমিক্যাল গুলো একটুখানি মাথায় রাখতে হবে। আর ওপেন বুক এক্সাম হলে তো আর কিছুই বললাম না, ওপেন বুকই হবে। যদি ক্লোজ বুক হয় তাহলে একটু স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে, বুঝেছিস? ডিএনএ আরএনএ এর এখানে কিছু মলিকুলার আচ্ছা। স্ট্রাকচার পাবি, আর গ্লাইকোলাইসিস মেটাবলিজম ওখানে কিছু স্ট্রাকচার থাকবে। এছাড়া মলিকুলার স্ট্রাকচার বিশাল কিছু নেই। মানে এছাড়া আর যেগুলো আছে এগুলো কিছু ছোটখাটো ম্যাট্রিক্স আছে, আর ব্রেন কিভাবে কাজ করে সেখানে তো মলিকিউলের স্ট্রাকচার বা কেমিস্ট্রি খুব একটা নেই। ইভলিউশন আছে, এই ধরনের, বুঝেছিস? কোশ্চেন আমার ধারণা এইবারে আর ওরকম রচনাধর্মী আসবে না, এবারে ঠিকঠাক কোশ্চেনই হবে। আগের বার একটু স্টুডেন্টদের একটু ইয়ে দেওয়ার জন্য একটু মানে ব্রড ব্রড কোশ্চেন হয়েছিল। আর একটা কথা হচ্ছে, স্টাডি গাইডের বাইরে থেকে কিন্তু কোনো কোশ্চেন হবে না, কারণ বায়োফিজিক্স টপিকটা প্রচন্ড ব্রড। পড়তে শুরু করলে ডিটেলের কোনো শেষ নেই, প্রচুর ডিটেলস। তো যতটুকু স্টাডি গাইডে আছে ততটুকুর ভেতরেই কোশ্চেন আসবে, এটা শিওর, মানে এটা একদম নিশ্চিন্ত থাকতে পারিস। ফলে ওই গাইডটাই আসল গাইড। আমি স্টাডি গাইডটা ফলো করেই পড়াচ্ছি, একটা একটা সেন্টেন্স আমি এক্সট্রা পড়াচ্ছি না, বুঝলি? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, তো এবার নেক্সট হচ্ছে কি, এই যে জিন 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 এত যে জিন বলছি, তো ডিএনএ এর একটা স্পেসিফিক পোর্শন হচ্ছে জিন। যেমন কি, না, হ্যাঁ, ডিএনএ এর একটা স্পেসিফিক পোর্শন হচ্ছে জিন, যেটা যে ডিএনএ এর কোনো একটা পার্ট, মানে লিভিং অর্গানিজমের কোনো একটা পার্টিকুলার প্রপার্টিকে ও ডিফাইন করে। এখন জিনের আবার একটা স্পেশাল ক্লাস হচ্ছে অপেরন। ঠিক আছে, অপেরন কথাটা অ্যাকচুয়ালি আসছে সম্ভবত অপারেশন কথাটা থেকে। যারা একটা বিশেষ ধরনের অপারেশন কমপ্লিট করে বা এক্সিকিউট করে তাদেরকেই বলছে অপেরন। এটা জিনেরই একটা স্পেশাল ক্যাটাগরি। জিনস এনকোডিং প্রোটিনস দ্যাট ফাংশন টুগেদার। প্রোটিন তো অনেক রকমের আছে, তার মধ্যে কিছু কিছু প্রোটিন আছে যারা একসঙ্গে ফাংশন করে। যেমন ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যান হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড থেকেই আবার প্রোটিন তৈরি হয়। তো ট্রিপ্টোফ্যান হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ অ্যামিনো অ্যাসিড, সংক্ষেপে এটাকে বলে টিআরপি। সিরিয়ালের টিআরপি নয় কিন্তু, এটা হচ্ছে আমাদের বডির টিআরপি, ট্রিপ্টোফ্যান। এখন ট্রিপ্টোফ্যান তৈরি হওয়ার কতগুলো স্টেপ আছে, এবং 5 ধরনের প্রোটিন এর মধ্যে ইনভলভ। মানে ট্রিপ্টোফ্যান তৈরি হওয়ার যে স্টেপ, তার মধ্যে 5 ধরনের প্রোটিন ইনভলভ। তার মানে ট্রিপ্টোফ্যান আমাকে যদি তৈরি করতে হয়, তাহলে 5টা প্রোটিন একসঙ্গে তৈরি করতে হবে। 5টার মধ্যে 4টে তৈরি করলাম, আর একটা তৈরি করলাম না, তাহলে আর কোনো লাভ হলো না। একটা ভ্যাকসিনের ডোজের মতো আর কি। মানে নিলে 2 ডোজে নিতে হবে, তার একটা সিস্টেম আছে। একটা হবে তার 56 দিন পরে আরেকটা, সেরকমই ব্যাপার। তো তাহলে এই যে একটা ব্যাপার হলো, মানে দেখ, সব জিন বা সব কোড থেকে কিছু না কিছু প্রোটিন তৈরি হওয়া সম্ভব, কিন্তু আমি তো হাবিজাবি আরবিট্রারি দিয়ে বিভিন্ন প্রোটিন তৈরি করে তো আমার লাভ নেই। আমার যা দরকার সেই অনুযায়ী প্রোডাকশন করতে হবে। তাহলে এটা একটা উদাহরণ, যেমন ট্রিপ্টোফ্যান তৈরি করতে গেলে 5টা প্রোটিন লাগে, এই 5টা প্রোটিন আমাকে একসাথেই তৈরি করতে হবে। তাহলে এই 5টা প্রোটিন মানে জিনের যেই অংশটা একসঙ্গে তৈরি করবে, সেটা তাহলে একটা গ্রুপ অফ জিন, বা জিনটাকে সেইভাবেই সাজানো থাকতে হবে। ঠিক আছে, মানে জিনের অর্গানাইজেশনটা এমন হতে হবে যাতে
ট্রিপ্টোফ্যান তৈরি করার জন্য যে 5টা প্রোটিন থাকে, সেই 5টা প্রোটিন যে জিন থেকে তৈরি হবে তারা যেন পাশাপাশি থাকে। এই যে একটা গ্রুপ অফ জিন যাদের একসঙ্গে থাকা দরকার, সেইটাকেই বলা হয় অপেরন। সো such an arrangement of genes in a functional group, কারণ এটা একটা পার্টিকুলার ফাংশন করছে, সেটা কি, এটা ট্রিপ্টোফ্যান তৈরি করছে, is called an operon because it operates as a unit from a single promoter. প্রোমোটার তো তোরা জানিস ডিএনএ এর একটা পার্টিকুলার পজিশন, যেখান থেকে ট্রান্সক্রিপশন শুরু হয়, এটাকে প্রোমোটার বলে। তো ট্রান্সক্রিপশন অফ অ্যান অপেরন প্রডিউসেস আ কন্টিনিউয়াস স্ট্র্যান্ড অফ মেসেঞ্জার আরএনএ, মানে অপেরনের আন্ডারে যে যারা আছে তাদেরকে একসঙ্গেই থাকতে হবে, তাই তাদের পুরো জিনিসটা একটাই মেসেঞ্জার আরএনএ এর মধ্যে থাকে এবং একই সঙ্গে এরা প্রোটিনটাকে তৈরি করে। আচ্ছা, ট্রিপ্টোফ্যানের যে সিনথেসাইজ করা 5টা প্রোটিন লাগে বললাম, এটা ডিটেলসটা আমি একটুখানি ইনক্লুড করেছি বোঝার জন্য, যদিও বইগুলোতে এটা পাবি না। আচ্ছা, 5টা প্রোটিন যেটা ট্রিপ্টোফ্যান সিনথেসাইজ করতে গেলে পরপর দরকার পড়ে, কি কি সেটা? ট্রিপ্টোফ্যানের সংক্ষেপ হচ্ছে টিআরপি। প্রথম প্রোটিনটা হচ্ছে টিআরপি এ। টিআরপি এর মধ্যে আবার দুটো ভাগ আছে, স্মল বি স্মল এ, ওটা আপাতত ইগনোর কর। আচ্ছা, নেক্সট প্রোটিনটা হচ্ছে টিআরপি বি। তারপরে প্রোটিন হচ্ছে টিআরপি সি। আফটার দ্যাট টিআরপি ডি and next TRPE. এই 5টা প্রোটিন এক পরপর এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করলে মাঝে, মানে এবার ব্যাপারগুলো কিরকম, প্রথমে কোরিজমেট একটা কমপ্লেক্স, সেখান থেকে টিআরপিএ অ্যান্থানাইলেট, সেখান থেকে টিআরপিবি এন অ্যান্থানাইলেট, মাঝখানে ফসফরিবোসিল, সেখান থেকে টিআরপিসি, সে একটা বিশাল বড় যৌগ, ডিঅক্সিরাইবিউলোজ 5-ফসফেট, সেখান থেকে টিআরপিডি ইন্ডোল ফসফেট, ইন্ডোল গ্লাইসেরল ফসফেট, সেখান থেকে টিআরপিই ইন্ডোল, ইন্ডোল থেকে লাস্টে যে এল ট্রিপ্টোফ্যান। এই এল ট্রিপ্টোফ্যান মানে কোরিজমেট থেকে ট্রিপ্টোফ্যান পর্যন্ত আসার জন্য মাঝখানে এতগুলো এনজাইমের দরকার, টিআরপিএ, টিআরপিবি, টিআরপিসি, টিআরপিডি, টিআরপিই। এই যে 5টা এনজাইম তৈরি হলো, মানে সরি কাজে লাগলো, এই এনজাইম মানে কি, এনজাইম হচ্ছে বেসিক্যালি এক ধরনের অনুঘটক এবং বিভিন্ন প্রোটিনই অ্যাকচুয়ালি এনজাইম হিসেবে কাজ করে। আগেই বলেছিলাম যে প্রোটিন আমাদের বডিতে প্রচুর কাজ করে এবং সেগুলো বিভিন্ন ধরনের কাজ করে, ইট ইজ মাল্টিটাস্কিং। তো এই 5টা এনজাইম আসলে তো 5টা প্রোটিন, তাহলে বোঝাই যাচ্ছে যে এই 5টা প্রোটিনকে একসঙ্গেই তৈরি হতে হবে, না হলে ট্রিপ্টোফ্যান তৈরি হবে না। তো ডিএনএ এর মধ্যে কি হয়, এই 5টা প্রোটিনকে যেই জিনগুলো তৈরি করে সেই জিনগুলো পাশাপাশি থাকে, এই সেট অফ জিন পাশাপাশি থাকে। এটা অটোমেটিক্যালি ওরম হয়েছে বলেই আমরা একটা প্রজাতি হিসেবে টিকে আছি। এরকম একটা গ্রুপ হচ্ছে অপেরন। এবার এই ধরনের আরো অনেক অপেরন আছে যারা একটা পার্টিকুলার অপারেশন ক্যারি আউট করে। আচ্ছা, এইবার এই জায়গাটা খুব ইন্টারেস্টিং যে প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে এই যে অপেরনগুলোর যে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, এই প্রসেসটা কিন্তু একটু আলাদা। প্রোক্যারিওটিক খুব সাদাসিধে জিনিস, প্রোক্যারিওটিকের প্রসেসটা অনেক সিম্পল ভাবে হয়। প্রথম কথা, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে প্রোক্যারিওটিক সেলে নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে? নিউক্লিয়াস না থাকার ফলে যেটা হয়, কেননা ট্রান্সক্রিপশন আর ট্রান্সক্রিপশন কিন্তু মানে ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে ট্রান্সক্রিপশন হয় নিউক্লিয়াসের মধ্যে, ট্রান্সলেশন হয় সাইটোসলে অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে। এটা ইউক্যারিওটিকের ক্ষেত্রে। আর প্রোক্যারিওটিকে তো নিউক্লিয়াস নেই, ফলে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন অনেক সময় দেখা যায় একসঙ্গেই হচ্ছে, মানে একটা দিক দিয়ে ট্রান্সক্রিপশন হচ্ছে, উল্টো দিক দিয়ে সাথে সাথেই সেটা ট্রান্সলেশন হয়ে যাচ্ছে। তো প্রোক্যারিওটিকে অনেক সুবিধা আছে এবং অপেরন ট্রান্সলেশনের ক্ষেত্রেও কিন্তু প্রসেসটা অনেক বেশি সিম্পল।
এখানে একটা জিনিস বলা, সেটা হচ্ছে এখানে যে কেবি, এই কেবি কিলো বাইট নয়, কারণ এটা তো অলরেডি বুঝে গেছিস যে বাইনারি সিস্টেমে যেমন 0 1 এটা হচ্ছে বিট, এটা ইউনিট, কিন্তু বায়োলজিক্যাল সিস্টেমে এ টি সি জি এরা হচ্ছে কোড। সো এখানে বিট নয়, বিটের বদলে এখানে হচ্ছে বেস, এবং কেবি অর্থাৎ কিলো বেস। ঠিক আছে, ওকে। তা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কি হয়, যেমন ইকোলাইয়ের একটা জিন জেনোম নেওয়া হয়েছে, সেই জেনোমের একটা অপেরনের নাম টিআরপি অপেরন, কারণ ট্রিপ্টোফ্যান তৈরি করবে, এই 5টা এনজাইম তৈরি হবে। একটা জেনোম নেওয়া হয়েছে, জেনোমের লেন্থ হচ্ছে 4600 কিলো বেস, আর এই উইথটা এটা হচ্ছে 8 কিলো বেস। যাই হোক, এইগুলো আমাদের তো, আমরা এখানে ক্যালকুলেশন কিছু করব না। তা টিআরপি অপেরন 5টা এনজাইমের জন্য যেটা আছে ইডিসিবিএ, এটা স্টার্ট সাইট, এখান থেকে ট্রান্সক্রিপশন শুরু হবে, এখানে গিয়ে শেষ হবে। তা মেসেঞ্জার ট্রান্সক্রিপশন হলো, একটাই সিঙ্গেল মেসেঞ্জার আরএনএ পেলাম, যেখানে ABCDE যে 5টা, তাদের সবার ট্রান্সক্রিপশন হলো, এবং তারপরে এদের ট্রান্সলেশন হবে পরপর পরপর, যেমন এখানে ট্রান্সক্রিপশন হয়েছে সেভাবেই ট্রান্সলেশন হবে, এবং স্টেপ বাই স্টেপ 5টা এনজাইম বা প্রোটিন ট্রান্সলেশন হয়ে বেরিয়ে এলো, মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে, ইউক্যারিওটিকের ক্ষেত্রে কিন্তু বহু ঝামেলা। এক তো ওই ঝামেলা তো আছেই, যে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন পুরো আলাদা আলাদা দুটো প্রসেস। নিউক্লিয়াসের ভেতরে ট্রান্সক্রিপশন হয়, তারপর সেটা নিউক্লিয়াসের পর্দা ভেদ করে সাইটোসলে বেরোয়, তবে গিয়ে ওর ট্রান্সলেশন হয়, এটা তো আছেই। তাছাড়া যেটা ইন্টারেস্টিং সেটা হলো যে এখানে যেমন সবাই একটা জিনের মধ্যেই 5টা ইয়ে ছিল, মানে অর্গানাইজড অবস্থায় ছিল, একটা জেনোমের মধ্যেই 5টা ছিল, এখানে কিন্তু সেটা হয় না, জেনারেলি হয় না। এই যে ইকোনমিক্যাল ক্লাস্টারিং অফ জিনস, একটা ফাংশনের জন্য একটা সেট অফ জিনস, এটা ইউক্যারিওটিকে মোটেও হয় না। এমনকি ইস্টের মতন যে তুচ্ছ এবং মানে মানে কি বলবো, অনেক সিম্পল স্ট্রাকচার এবং মেটাবলিজমের দিক থেকে এটা ব্যাকটেরিয়ার মতনই, তার ক্ষেত্রেও সেটা হয় না। ইস্টের ক্ষেত্রে যেমন ট্রিপ্টোফ্যানের জন্য যে 5টা ইয়ে লাগবে, যে এনজাইম লাগবে, সেগুলোকে আমরা এখানে 1 2 3 4 5 বলছি। তো ট্রিপ্টোফ্যান 1 আর 4 একটা ক্রোমোজোমের মধ্যে থাকে, ট্রিপ্টোফ্যান 2 একটা অন্য ক্রোমোজোমের মধ্যে থাকে, ট্রিপ্টোফ্যান 5 আরো একটা অন্য ক্রোমোজোম, ট্রিপ্টোফ্যান 3 আরেকটা সম্পূর্ণ আলাদা ক্রোমোজোম। তাহলে আলাদা আলাদা ভাবে মানে মোট 4টে ক্রোমোজোম, অ্যাকচুয়ালি 4টে ক্রোমোজোমে 5টা এনজাইম থাকে, দে আর ফিজিক্যালি সেপারেটেড। তারপর তাদের ট্রান্সক্রিপশন হয়, মেসেঞ্জার আরএনএ তৈরি হয়। মেসেঞ্জার আরএনএ প্রোক্যারিওটিকের ক্ষেত্রে একটাই ছিল, এখানে 5টা আলাদা আলাদা, এবং 5টা আলাদা আলাদা মেসেঞ্জার আরএনএ থেকে সেপারেটলি 5টা আলাদা আলাদা প্রোটিন তৈরি হলো বাই ট্রান্সলেশন। So the process is quite complicated in eukaryotic cell. এবার ইউক্যারিওটিকে আরো মজা আছে, এটাও ইউক্যারিওটিক সেলেই দেখা যায়। সেটা হচ্ছে ডিএনএ এর সব পোরশন কপি হয় না, কিছু কিছু রিজিয়নের কোড থাকে যেগুলো কপি হয়, সেটাকে বলে কোডিং রিজিয়ন, টেকনিক্যাল নাম হচ্ছে এক্সন। কিছু কিছু রিজিয়ন থাকে যেগুলো কপি হয় না, নন কোডিং রিজিয়ন, এটাকে বলা হয় ইন্ট্রন। আর এক্সন ইন্ট্রনের বাইরে কিছু রিজিয়ন কি থাকবে, ইউটিআর অর্থাৎ আনট্রান্সলেটেড রিজিয়ন। এগুলো কিছু না, তার মানে এই রিজিয়ন গুলো নিয়ে এখন আমরা কাজ করছি না। আনট্রান্সলেটেড রিজিয়ন অর্থাৎ
স্টার্ট সাইট এবং স্টপ সাইটের দুটো এন্ডের কিছুটা পোর্শন বাদ থাকে আর কি বেসিক্যালি। ঠিক আছে, মানে আমি এখানে 1 থেকে 47 পর্যন্ত সাইটগুলো মানে কোডগুলোকে কপি করতে চাইছি। তার মধ্যে দেখা যাচ্ছে যে 1 থেকে 31 অবধি কোডিং, আবার মানে 1 থেকে 47 পর্যন্ত কপি করতে চাইছি। তো দেখা যাচ্ছে 1 থেকে 31 পর্যন্ত পাশাপাশি আছে, আবার 31 থেকে 32 এর মাঝখানে আবার অনেকটা রিজিয়ন আছে যেখানের কোডটা আমরা কপি করব না। আবার 32 থেকে 105 অবধি আমরা কপি করব। আবার 105 আর 106 তার মাঝখানে আবার আরো অনেক রিজিয়ন আছে যেখানে আমরা কোনো কোডকেই আমরা কপি করব না। আবার 106 থেকে 147 পাশাপাশি। তো এরকম একটা মানে ঝামেলার জিনিস আছে। তো কোডিং রিজিয়নটা এক্সন আর নন কোডিংটা ইন্ট্রন। এবার মেসেঞ্জার আরএনএ ট্রান্সক্রিপশন হওয়ার সময় কিভাবে হয় ব্যাপারটা, প্রাইমারি ট্রান্সক্রিপ্ট যখন তৈরি হয় তখন এক্সন ইন্ট্রন সবকিছুই থাকে একসঙ্গে। এরপর মাঝের স্টেপটা ঠিক আছে, মাঝের স্টেপটা রিডান্ডেন্ট, এখানে এটা একটু বাদ দিলেও চলে। এরপর যেটা হয় সেটা হচ্ছে আমাকে তো নন কোডিং রিজিয়নটা বাদ দিতে হবে, কারণ ফাইনাল মেসেঞ্জার আরএনএতে তো নন কোডিং রিজিয়নের কোনো কন্ট্রিবিউশন থাকার কথা নয়। এই জন্যই প্রাইমারি কথাটা এসছে। প্রাইমারিটাই কিন্তু মানে ইমিডিয়েটলি যেটা তৈরি হয় ওটাই প্রাইমারি, এমন নয় যে একটা স্টেপেই ফাইনালটা তৈরি হয়ে যায়। আচ্ছা, এবার কি ইন্ট্রন রিজিয়নটাকে আমাকে বাদ দিতে হবে। তা এরপর নেক্সট কি হয়, ইন্ট্রন রিজিয়নটা এরকম বেন্ড হয়ে লুপের মতো হতে শুরু করে। তো যখন লুপ ফর্মে এলো, এটা তো প্রাইমারি ট্রান্সক্রিপ্ট, যখন লুপ ফর্মে এলো তখন সেটাকে বলা হয় প্রিকারসর মেসেঞ্জার আরএনএ। এরপর প্রিকারসর গুলো কেটে বাদ হয়ে যায়, আর এই যে টুকরো টুকরো এক্সন গুলো আছে সেগুলো একসঙ্গে জুড়তে থাকে। এই যে জোড়া একসঙ্গে, এটাকে বলা হয় স্প্লিসিং অফ এক্সন। ঠিক আছে, এই স্প্লিসিংটা হওয়ার ফলে তবে গিয়ে আমি আমার ফাইনাল ফাংশনিং বা ফাংশনাল মেসেঞ্জার আরএনএ পাই, যেখানে এখন কিন্তু 1 থেকে 47 পাশাপাশি আছে। মানে মোদ্দা কথা কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিলাম, বাকিগুলোকে আঠা দিয়ে আটকে দিলাম। আঠা দিয়ে আটকে দিলাম, এটা স্প্লিসিং, আর ওইটা হচ্ছে রিমুভাল। তা এই যে প্রিকারসর আরএনএ থেকে ফাংশনাল আরএনএ হলো, দিস প্রসেস ইজ কল্ড আরএনএ প্রসেসিং। ঠিক আছে, আচ্ছা এই প্রসেসটার মধ্যে এখানে দুটো জিনিস একটু পয়েন্ট আউট করবো। সেটা হচ্ছে এই যে প্রাইমারি ট্রান্সক্রিপ্ট তৈরি হলো, তার মাথার দিকে দেখা যাচ্ছে একটা ছোট্ট ডট মতন, এটাকে বলা হয় ক্যাপ। এই ক্যাপটা প্রোটেক্ট করে, প্রোটেক্টিং গিয়ার। হ্যাঁ, আর উল্টো দিকটা জাস্ট লেজের মতন ওপেন অবস্থায় থাকে, এটাকে বলা হয় পলি এ টেল। ঠিক আছে, ক্যাপটার অনেক কাজ আছে। এই ক্যাপটা কি ক্যাপ, এই ক্যাপটার নাম হচ্ছে 5' মিথাইলেটেড ক্যাপ। ওকে, 5' মিথাইলেটেড ক্যাপ, তার কেমিক্যাল নাম 7-মিথাইল গুয়ানাইলেট। 5' মিথাইলেটেড কেননা এইখানে একটা মিথাইল গ্রুপ অ্যাটাচ থাকে, দ্যাটস ওয়াই। আর এটাকে কেন মিথাইল গুয়ানাইলেট বলছে, অ্যাকচুয়ালি এই যে পোর্শনটা আছে, এটাকে অবশ্য ওরকম ভাবে একটু অ্যানালিসিস করে বলাটা একটু মুশকিল অ্যাকচুয়ালি। মানে মিথাইল গুয়ানাইলেটের মধ্যে মিথাইলটাই হচ্ছে মিথাইল, আর বাকিটা যে কেন গুয়ানাইলেট, মানে 7 পজিশনে মিথাইলটা অ্যাড হয়েছে তাই 7-মিথাইল গুয়ানাইলেট। আর 5' মিথাইলেটেড ক্যাপ বলে কেননা লিঙ্কিংটা 5 কার্বনের সঙ্গে হয়। মানে এটা তো আমার অরিজিনাল মেসেঞ্জার আরএনএটা, এটা হচ্ছে অরিজিনাল স্ট্র্যান্ডটা মেসেঞ্জার আরএনএ, যার এখানে বেস 1, এখানে বেস 2, এরকম ভাবে ব্যাপারটা আছে। তার মাথায় তো ক্যাপটাকে কে অ্যাটাচ করে, ট্রাইফসফেট
একটা লিঙ্ক থাকে যেটা ক্যাপটাকে অ্যাটাচ করে। এই ট্রাইফসফেট লিঙ্কটা কোথায় অ্যাটাচ হয়? 5 কার্বনে অ্যাটাচ হয়, সেই জন্য এটাকে 5 মিথাইলেটেড ক্যাপ বলে। আর ক্যাপটা ইটসেলফ কি কম্পোজিশন? 7 মিথাইল গুয়ানাইলেট। 7 মিথাইল, কেননা এই যে রিংটা আছে তার 7th পজিশনে মিথাইল গ্রুপটা আছে, বাকি জিনিসটা কিন্তু গুয়ানাইলেট গ্রুপ। ওকে, তো এই ক্যাপটা থাকে জাস্ট টু প্রোটেক্ট দ্য 5' এন্ড, যাতে এনজাইমের অ্যাক্টিভিটির ফলে জিনিসটা নষ্ট না হয়ে যায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটা তো বেরিয়ে আসবে নিউক্লিয়াসের পর্দা ভেদ করে সাইটোপ্লাজমে, তো সেই বেরিয়ে আসতে হেল্প করে। এবং এরপরেই তো ট্রান্সলেশন হবে, তো এই ক্যাপটা প্রোটিন ফ্যাক্টরকে অ্যাটাচ করে ট্রান্সলেশন শুরু করতে হেল্প করে। ইটস হেল্পস টু বিগিন ট্রান্সলেশন। তাহলে এই 5' মিথাইলেটেড ক্যাপের অনেকগুলো ইম্পর্টেন্ট রোল আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা 1 মিনিট, এখানে ফসফেটের সঙ্গে CH2 আছে না, জাস্ট এ মিনিট। ও আচ্ছা আচ্ছা, এটাই তো আমি তখন ইয়ে করতে পারছিলাম না। আচ্ছা, এইটা তো এখানটাতে তো একটা কার্বন আছে। এই জিনিস এখানটাতে একটা কার্বন আছে, ঠিক আছে। 5 কার্বন সুগার, তো 5 নম্বর কার্বনটাকে আমি তখন এখানে দেখতে পাচ্ছিলাম না, তাই জন্য একটু বলছিলাম না একটা জিনিস এখানে একটু ইয়ে হচ্ছে, কনফিউশন হচ্ছে। এটা কিন্তু পেন্টোজ সুগার, 5 কার্বন সুগার, এই 4টে মাথায় 4টে কার্বন, আর এখানে কিন্তু একটা কার্বন আছে 5'। ঠিক আছে, তার সঙ্গেই ফসফেট গ্রুপটা অ্যাটাচ হচ্ছে। আচ্ছা, যাই হোক, আচ্ছা ওকে, তাহলে অনেক কিছু আমরা শিখে গেলাম। মোটামুটি ট্রান্সক্রিপশনের শেষে চলে এসেছি। স্প্লিসিং এর ব্যাপারে আর একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে অল্টারনেটিভ স্প্লিসিং, অর্থাৎ একটাই প্রাইমারি ট্রান্সক্রিপ্টের থেকে, ও এটা অবশ্য জিন তাই না, তাহলে এটা কেরকম বলা যাবে না, মানে মোট কথা একটা সিঙ্গেল জিন, তার মধ্যে এক্সন আছে, ইন্ট্রন আছে, তো বিভিন্ন রকম ভাবে কেটে কুটে বিভিন্ন ধরনের মেসেঞ্জার আরএনএ তৈরি করা যায়। যেমন এখানে ফাইব্রোনেকটিন জিন, ফাইব্রোনেকটিনটা কি? ফাইব্রোনেকটিন হচ্ছে একটা বিশেষ ধরনের প্রোটিন যেটা স্তন্যপায়ী প্রাণীদের, অর্থাৎ আমাদের ক্ষেত্রে দেখা যায়, আমাদের বা গরু, ছাগল, ম্যামেলিয়ান। ফাইব্রোনেকটিন হচ্ছে বিশেষ ধরনের প্রোটিন যেটা ম্যামেলদের জন্য এক্সক্লুসিভ। এবং ফাইব্রোনেকটিনে, আচ্ছা, ইট ইজ আ লং অ্যান্ড অ্যাডহেসিভ প্রোটিন। এটা কি করে? বিভিন্ন ধরনের প্রোটিনকে একসঙ্গে আঠা দিয়ে আটকাতে পারে, এটা এই প্রোটিনের স্পেশালিটি। এটা কোষ থেকে বাইরে সেক্রেশন হয় এবং সেখানেই ও নিজের কাজকর্ম করে। তো ফাইব্রোনেকটিন একটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল, কেননা একটাই জিন থেকে 2 ধরনের ফাইব্রোনেকটিন তৈরি হওয়া সম্ভব। যেমন এখানে দেখতে পাচ্ছি যে একটা ফাইব্রোনেকটিন জিন আছে, মানে 2 ধরনের ফাইব্রোনেকটিন মেসেঞ্জার আরএনএ তৈরি হওয়া সম্ভব। যেমন এখানে একটাই জিন, ফাইব্রোনেকটিন জিন, এখান থেকে একবার ফাইব্রোব্লাস্ট মেসেঞ্জার আরএনএ তৈরি হয়েছে, আরেকবার হেপাটোসাইট মেসেঞ্জার আরএনএ তৈরি হয়েছে। ফাইব্রোব্লাস্ট মেসেঞ্জার আরএনএ মধ্যে, আচ্ছা এখানে এই যে ব্ল্যাক যে পোর্শন গুলো আছে, এগুলো হচ্ছে ইন্ট্রন। ঠিক আছে, এখানে একটু অন্যভাবে দেখানো, তাই মানে মাঝে যে ফাঁকাগুলো আছে এগুলো হচ্ছে ইন্ট্রন, আর যে ব্লকগুলো আছে এরা সবাই হচ্ছে এক্সন। তাহলে ইন্ট্রন গুলো কাঁচি দিয়ে কেটে বাদ দিতে হবে, আর এক্সন গুলোকে আঠা দিয়ে জুড়তে হবে। মজার ব্যাপার হচ্ছে কি, এক্সন গুলোকে আঠা দিয়ে জোড়ার সময়ও আমি বিভিন্ন রকম ভাবে জুড়তে পারি। যেমন এখানে কি দেখতে পাচ্ছি, ফাইব্রোব্লাস্ট মেসেঞ্জার আরএনএ যখন তৈরি হয়েছে তখন কিন্তু এই দুটো জিন আছে, অথচ হেপাটোসাইট মেসেঞ্জার আরএনএ যখন তৈরি হয়েছে তখন এই দুটো জিন নেই, কেটে বাদ দিয়ে দিয়েছি। তার মানে
মেসেঞ্জার আরএনএ যখন আমি তৈরি করছি ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে, তখন যা খুশি করা যায়, একে বাদ দিলাম, একে জুড়ে দিলাম, এখানে এটাকে কাঁচি দিয়ে কেটে দিলাম, এটা পছন্দ হচ্ছে না এটাকে কেটে দিলাম, এখানে ওখানে ডিজাইন করে দিলাম, এগুলোই কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে যে শব্দটা মাঝে মাঝে আমরা শুনতে পাই, ব্যাপারটা অ্যাকচুয়ালি কিন্তু খুব ইন্টারেস্টিং। কাঁচি দিয়ে জিন কাটাকুটি, মানে শুনতে এরকম সহজ লাগছে ওরকম তো নয় অবশ্যই, কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে মানে ফ্র্যাঙ্কেনস্টাইনও তৈরি করা সম্ভব। কারণ সবটাই তো জিনের ব্যাপার। মানে এটাকে তো কোন একটা ক্লাসে দেখিয়েছেন যে মানুষের সঙ্গে ইঁদুরের পার্থক্য, ইঁদুরের সঙ্গে কুকুরের পার্থক্য কি না, একটা এই ক্রোমোজোম বাঁদিকে আছে আর সেই ক্রোমোজোম ডান দিকে আছে, ওইটুকুর জন্যই মানুষ ইঁদুরের থেকে আলাদা হয়ে গেল, কুকুরের থেকে বেড়াল আলাদা হয়ে গেল। তো এগুলো হচ্ছে মানে স্প্লিসিংটা হচ্ছে একটা বেসিক্যালি এক ধরনের ইঞ্জিনিয়ারিং, তবে এগুলো ন্যাচারালি হচ্ছে। এখন কেউ যদি আর্টিফিশিয়ালি করতে চায় তাহলে সেটা মানে সেটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এরপর ট্রান্সলেশন, ঠিক আছে, আজকে ট্রান্সক্রিপশন পর্যন্তই থাক। নেক্সট ক্লাস অর্থাৎ নেক্সট মানডে আমরা তাহলে স্টেপস অফ ট্রান্সলেশন স্টাডি করব। ঠিক আছে তাহলে।